ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তুলল আমাকে। আমি কিছু বুঝে উঠার আগেই ধাক্কা মেরে আমার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের উপর ঠান্ডা পানি ছুঁড়ে মারল। প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে অবাক হলাম না, কেননা এই রকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায়ই হয়ে থাকছে আমার সাথে। এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না? তুই সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাবে কে শুনি? রেগে। কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি আজ। ভয় ভয় কেন? রাতের বেলা তোর কোনো নাগারের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস? রেগে। দাদির কথা শুনে রাগে আমার গা জ্বলে গেল। উনি সবসময় এভাবে কথা বলেন আমার সাথে, কিন্তু আমি চেয়েও তাকে কিছু বলতে পারি না, কারণ আমি যে তাদের বাড়িতে আশ্রিতা। আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে, জানিস না? কত বড়লোক ওরা, জানিস? অবশ্য তুই তো ফকিন্নি, মানুষের টাকায় পরিস খাস। তুই কি বুঝবি বড়লোকদের কথা? টিটকারি মেরে বললেন উনি। উনার কথায় লজ্জায় অপমানে আমার কান জ্বলে উঠলেও আমি এবারও তাকে কিছু বলতে পারলাম না। ঠিকই তো বলছেন উনি, তাদের টাকায় চলছি, নিজের তো কিছুই নাই আমার। আসলে দাদি আমার নিজের দাদি নয়, আমি শুধু তাদের বাসায় থাকি। আমি একজন অনাথ। যাদের বাসায় থাকি তিনি আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী সীমা আন্টি। তার আর আঙ্কেলের বিয়েতে আমার আম্মুই মূলত ঘটক ছিলেন, আর আঙ্কেলের বিজনেসে আমার বাবা অনেক সাহায্য করেছিলেন। এক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার সময় আন্টিকে বলেছিলেন আমাকে দেখে রাখতে, তাই বাবা মা হীন 7 বছরের ছোট্ট আমিকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথে। তখন থেকেই মূলত আমি এই বাসায় আছি। আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসলেও এই দাদি আমাকে একদমই সহ্য করতে পারেন না। উনি আন্টিকে বলেন তিনি আমায় বাড়িতে রেখে ভুল করছেন, আমি নাকি পড়ে পড়ে তাদের অন্য ধ্বংস করছি, অথচ বাড়ির অনেক কাজে আমি করি। আন্টি আমাকে কাজ করতে মানা করলেও দাদি খোঁটা দেয় যে পরের বাড়িতে পড়ে আছে, কিছু কাজ না করেই বসে বসে অন্য ধ্বংস করবে নাকি। আন্টি প্রতিবাদ করলেও আমি কাজ করি। এমনিই তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন, তাই শুধুমাত্র সুয়েবসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগে না আমার। এবার কলেজের 2য় বর্ষে আমি। কিছুদিন পর ভার্সিটিতে উঠব, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলেজ শেষ হলেই নিজে কিছু টিউশনি করে নিজের খরচ নিজে চালাব। আমি এসব ভাবছিলাম, এরই মধ্যে দাদি বলে উঠলেন, কি ভাবিস জমিদারনি? এখন উঠে কাজের মেয়ের সাহায্য করবি নাকি আরও আরাম করা বাকি আছে তোর? কোমরে হাত দিয়ে। দাদির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম আমি। তারপর বের হয়ে রান্নাঘরে গেলাম। আন্টিও দেখি রান্না করছেন, আমাকে দেখে মিষ্টি হেসে বলে উঠলেন, ঘুম হয়েছে? আমি ভাবলাম পরীক্ষা সামনে তোর, তাই মনে হয় রাত জেগে পড়েছিস, তাই আর ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি, ঘুম হয়েছে। কি রান্না করছো তুমি? আমাকে বলো কি করতে হবে, আমি করছি। তোর বেশি কিছু করতে হবে না মা। তুই এক কাজ কর, শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে, তুই তো ওটা খুব ভালো পারিস। দুপুরে আসবে মেহমানরা, গালে হাত রেখে বললেন। দাদির প্রতিদিনের খারাপ ব্যবহারের পরও আমার এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ আন্টি। তার 2 ছেলে মেয়ে। ছেলেটা বড় আর মেয়ে আমার সমবয়সী, নাম রাইসা। আজ রাইসাকে দেখতে ছেলেপক্ষ আসবে। শুনেছি অনেক বড়লোক নাকি, টিভিতেও বলে দেখা যায় উনাদের। সে যাই হোক, রাইসাকে আমি আমার বোনের মতোই ভাবি। ও যদি খুশি থাকে এই বিয়েতে, তাহলে সম্পর্ক ঠিক হলেই আমি খুশি। আমি কলেজের জন্য বের হচ্ছিলাম, এমন সময় দাদি ডেকে বললেন, তোর কলেজ কখন শেষ হবে? দুপুরে দাদি। কেন?
আজ দুপুরে বাড়ি তো আসবি না তুই? বিকালের আগে যেন তোরে বাড়ির মধ্যে না দেখি। গম্ভীর মুখে। কেন দাদি? আমি এতক্ষণ কি করব বাইরে? অবাক হয়ে। ওইডা তোর বিষয়। ছেলেপক্ষ বিকালে যাবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলে কি হবে? এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস, বড়লোক ছেলে যদি তোরে দেইখা ফাঁসে যায় তাইলে আমাদের মায়ার বিয়া হওয়া লাগব না আর। রাইসার বিয়া এই বাড়িতো না হইলে তোরে আমি বাড়িতো থেইকা বাহির করে দিমু। দাদির কথা শুনে ভয় আমার জান কেঁপে উঠল। আঙ্কেল আন্টি যদিও আমাকে সাপোর্ট করেন, তাও দাদি যদি ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে বের করে দেন, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই দুনিয়ায়। কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি বিকেলের দিকে ভয় ভয় বাসায় গেলাম। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি করলাম না। বাসার সামনে পৌঁছাতেই বৃষ্টি রীতিমতো শুরু হয়েছে। দাদির কথা মনে হতেই ভিতরে ঢুকব কি না দ্বিধা কাজ করছিল। পরে ভাবলাম ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলে গিয়েছে, তাই ৭-৫ না ভেবে বাসায় ঢুকছিলাম, এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে ধরলাম আমি। কিন্তু মাটিতে পড়ে যাবার আগেই একটি বলিষ্ঠ হাত টেনে উপরে তুলল আমায়, আরেকটি হাতে আগলে রেখেছে আমার কোমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালাম। বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। পিটপিট করতে থাকা চোখে কোনোমতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় তন ও মনে রীতিমতো কম্পন উঠে গেছে আমার। কাঁপা কাঁপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু তার সুঠাম দেহে আমার ছোট্ট হাতের ধাক্কায় বিন্দুমাত্র স্থান পরিবর্তন হল না। হঠাৎ তার হাত আমার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনিই বড় হয়ে গেল। কিছু বুঝে উঠার আগেই অনুভব করলাম আলতো হাতে আমার মুখের উপর আসা একগোছা চুল সরিয়ে দিলেন তিনি। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তে রিয়েকশন কি হওয়া উচিত আমার জানা নেই, কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচবোধ হলেও তার স্পর্শে আমার অস্বস্তি লাগছিল না। অতঃপর দুইজন কিছু বলার আগেই তার ফোনের কর্কশ রিংটোন বেজে উঠল জোরে সোরে। মুহূর্তেই যেন হকচকিয়ে গেলেন তিনি। এক ঝটকায় সরিয়ে দিলেন আমায়, তারপর ফোন রিসিভ করে হনহন করে চলে গেলেন সামনে দিয়ে, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতেই দেখি দাদি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ মনে ভয় হলো, উনি একটু আগে আমাদের একসাথে দেখেননি তো? দাদিকে দেখে ভয় ভয় বাড়ির ভেতর ঢুকলাম আমি। শুকনো ঢোক গিলে তার মুখ থেকে নিজের নামে বাজে কিছু শোনার প্রস্তুতি নিতেই তিনি বললেন, বাসায় কখন আসলি তুই? আর ঢোকার সময় কেউ তোরে দেখেনি তো? দাদির কথা শুনে এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লাম আমি। তার মানে তিনি কিছুই দেখেননি। যাক, আল্লাহ বাঁচিয়েছেন আজকে। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতেই আবার দাদির গলা শুনলাম, কি রে, কথা কস না কেন? সত্যিই কারো সাথে দেখা হয়নি তোর? কোনো ব্যাটা মানুষেক দেখছস বাড়ি থেকে বাইর হতে? দাদির কথা শুনে বুঝলাম তিনি উনার কথা বলছেন। তবুও মুখে বললাম, না তো দাদি, আমার তো কারো সাথে দেখা হয়নি, আর আমিও কাউকে দেখিনি। কেন? কারো সাথে দেখা হওয়ার কথা ছিল কি? দাদি আমার কথা শুনে খুশি হলেন মনে হয়। তার মুখে স্বস্তির আভাস দেখা গেল। তিনি বললেন, আর কইস না। ছেলেরা মেয়ে দেখে খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছিল, ওদের নাকি এক জরুরি কাজে যাওয়া লাগব। পাত্রের বড় ভাইও আসছিল, সেই দেখতে পোলাডা। তবে সারাদিন ফোনে কথা কয় অফিসের মানুষের লগে। খাওয়া শেষে ওই ফোনই ছেড়ে গেছিল টেবিলের উপর, ওডা নেওয়ার জন্য আসছিল আবার।
দাদির কথা শুনে বুঝলাম একটু আগে যার সাথে আমার দেখা হয়েছিল উনি পাত্রের বড় ভাই। তার মানে উনি পাত্র না। হঠাৎ করেই যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো উনি পাত্র না শুনে। কিন্তু কেন লাগলো তার কারণ বুঝতে পারলাম না আমি। আরে তুরফা, তুই এসে গেছিস? এত দেরি হলো কেন আজ? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তুই কলেজ করে বাসায় আসছিস না কেন এখনো। আন্টির কথা শুনে তার দিকে তাকালাম। তিনি খানিকটা চিন্তিত মুখে আমার দিকে চেয়ে আছেন। বুঝলাম দাদি আমাকে মানা করার কথা তাকে জানায়নি। দাদির দিকে তাকিয়ে দেখি তিনি চোখের ইশারায় আমাকে মানা করছেন আন্টিকে যেন না বলি তার বলা কথা। দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে হাসিমুখে জড়িয়ে ধরে বললাম, উফ্ফো আন্টি, তুমিও না আমার বড্ড চিন্তা করো। কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। দুপুরে ওদের সাথে খেয়েই বাসায় এসেছি, তাই লেট হয়ে গেল আজকে। চিন্তা কেন হবে না মা? তুই আমাদের দায়িত্ব। তোর মাকে কথা দিয়েছি আমি তোকে দেখে রাখার জন্য। যতদিন তোকে যোগ্য ছেলের হাতে তুলে না দিয়েছি তোর খেয়াল তো আমাদেরই রাখতে হবে। এরপর কোথাও গেলে আমাকে বলে যাস। আন্টির কথা শুনে মাথা নাড়লাম। বিয়ের কথা শুনে মনের মধ্যে শিহরণ খেলে গেল। আমারও জীবনে কি কেউ আসবে যে আমাকে আগলে রাখবে এই কঠিন দুনিয়া থেকে? যার সবকিছুতে আমার অগ্রাধিকার থাকবে সবার উপরে? যে তার ভালোবাসার বৃষ্টিতে ভরিয়ে দিবে আমার হৃদয়ের মরুভূমি? যার আগমনে পরিপূর্ণ হবে আমার ছোট্ট জীবন? পাত্রপক্ষ রাজি হলেই হয় বিয়ের জন্য। এত ভালো ছেলে আর পরিবার হাতছাড়া করা যাবে না। চৌধুরী বংশের লোকজন বলে কথা। ব্যবসা সম্মান সব দিক দিয়েই তাদের বহু নামডাক। আমার ভাবনার মধ্যেই দাদির কথা শুনতে পেলাম। চৌধুরী বংশ? আন্টির কাছে শুনেছি আমার বাবাও চৌধুরী বংশের ছেলে ছিলেন। এই জন্যই আঙ্কেলের ব্যবসা দাঁড় করাতে তিনি অনেক সাহায্য করেছেন ওই সময়ে। ইস, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকত, তাহলে এই বাসায় থেকে দাদির খোঁটা শুনতে হতো না প্রতিদিন। আমার জীবনটাও অন্যরকম হতো। বাবা মায়ের কথা মনে হতেই চোখে পানি চলে আসলো আমার। দ্রুত রুমে চলে আসলাম আমি। নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম আর আল্লাহর কাছে চাইলাম আমার জীবনকেও সুন্দর করে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম সন্ধ্যা পর্যন্ত। সবার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল আমার। সময় দেখলাম রাত ৮টা বাজে। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি আমি তাহলে। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই দেখি আন্টি মিষ্টি নিয়ে এগিয়ে আসলেন আমার দিকে। রাইসার দিকে তাকাতেই দেখি ও লাজুক হাসিতে আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরল আমায়। কিছুটা আন্দাজ করতে পেরেছি কি হয়েছে, তাই আন্টিকে ইশারায় জিজ্ঞেস করলাম। উনিও হ্যাসূচক মাথা নাড়লেন। বিস্তৃত হল আমার মুখের হাসি। পাত্রপক্ষ রাজি হয়েছে। দাদির খুশি দেখে কে? উনি নাকি পাড়ায় মিষ্টি বিলি করতে গিয়েছেন এই খুশিতে। তার পাগলামির কথা শুনে হাসলাম আমি। রাইসা একের পর এক রূপচর্চা করেই যাচ্ছে আর আমি বসে বসে ওর কাণ্ড দেখে যাচ্ছি। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ প্রান্ত, তার সাথে নাকি কালকে ওর রেস্টুরেন্টে দেখা করার কথা। তার জন্যই এত প্রস্তুতি। কিন্তু আমি বুঝে পাচ্ছি না আজকে তো প্রান্ত ওকে দেখেছেই, তবে এত রূপচর্চার কি দরকার? যাই হোক, ওর ব্যাপার ও জানে। রাইসা ফেস প্যাক তুলতে বাথরুমে গেছে আর আমি চুপচাপ আমার ফোন টিপছিলাম। হঠাৎ ওর ফোন বেজে উঠতেই দেখি প্রান্ত কল দিয়েছে। রাইসাকে বার কয়েক ডাকার পরেও ও শুনল না। এদিকে ফোন বেজেই যাচ্ছে। এক পর্যায়ে রাইসা বলল আমি ধরে যেন প্রান্তকে বলি রাইসা একটু কাজে ব্যস্ত, ফ্রি হয়ে নিজে কলব্যাক করবে। ইতস্ততবোধ হলেও রাইসার কথা শুনে কাপা হাতে ফোনটা রিসিভ করলাম আমি। হ্যাঁ হ্যালো প্রান্ত ভাইয়া, আস্তে করে বললাম আমি।
ওপাশ থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছে। কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত হলাম প্রান্তের উপর। কথা বলার জন্যই যদি ফোন দেয় তবে চুপ করে আছে কেন? তাই বিরক্তি নিয়েই এক নিঃশ্বাসে বলে উঠলাম, হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে জেনে রাখুন আপনি যাকে ফোন দিয়েছেন আমি সে নই। আমি রাইসার বোন তুরফা। ও এখন একটু ব্যস্ত আছে, ফ্রি হয়ে পড়ে আপনাকে কলব্যাক করবে। তার উত্তর শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন কাটতেই ওপাশ থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ। আমি প্রান্তের বড় ভাই, পূর্ণ বলছি। ওর কালকে জরুরি মিটিং আছে তাই কাল দেখা করতে পারবে না। এই কথাটা ও নিজে রাইসাকে বলতে পারছিল না, সে কষ্ট পাবে ভেবে। তাই আমি ফোন দিয়েছি ওর পক্ষ থেকে। আপনি রাইসাকে পরশুদিন আসতে বলবেন, এই মিটিং জরুরি না হলে আমি কখনোই প্ল্যান ক্যান্সেল করতে বলতাম না ওকে। আশা করি রাইসা বুঝবে। একবারে এত কিছু বলে সাথে সাথেই ফোনটা কেটে দিলেন উনি। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। অথচ এইদিকে তার কণ্ঠ, তার নাম শুনে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে। পূর্ণ নামটা শুনেই মনের মধ্যে শিহরণ জাগল। উনার সাথেই দেখা কি তবে হয়েছিল আজ বৃষ্টিতে আমার? আবার এখন ভাগ্যক্রমে তার সাথেই কথা হলো ফোনে। এ কেমন অদ্ভুত ব্যাপার। একদিকে রাইসা বাথরুম থেকে ডেকে যাচ্ছে কি হয়েছে শোনার জন্য, কিন্তু এইদিকে পূর্ণ নামক ব্যক্তির অদ্ভুত আচরণে ভাবনার জগতে ডুবে রয়েছি আমি। কোনো এক অজানা কারণে তার কথা মনে হতেই কেন জানি চিন্তার ডালপালা ছড়িয়ে পড়ে আমার হৃদয় জুড়ে। বিছানায় বসে বসে রাইসার বকবক শুনছি। কালকে রেস্টুরেন্ট যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছে শোনার পর থেকেই সে ভীষণ রেগে আছে। তবে এই রাগটা প্রান্তের উপর না, তার ভাইয়ের উপর, মানে পূর্ণ ভাইয়ার উপর। কেন তাকে কালকেই মিটিং করতে হবে এটা ভেবেই ফুঁসছে, আর একটু পরপর বকা দিচ্ছে পূর্ণ ভাইয়াকে। ভাসুরও পাচ্ছি একটা বটে। নিজে তো আনরোমান্টিক ব্যাটা, এখন আমার প্রান্তকেও আনরোমান্টিক বানিয়ে ফেলতে চাচ্ছে। রাইসার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একদিনের পরিচয়েই প্রান্তকে আমার প্রান্ত বলছে। আবার ও কিভাবে বুঝল প্রান্ত রোমান্টিক আর পূর্ণ ভাইয়া আনরোমান্টিক? এটা আমি বুঝলাম না। তাই গোলগোল চোখে ওকে প্রশ্ন করলাম, একদিনের মধ্যেই আমার প্রান্ত? বাব্বা, একটু বেশিই ফাস্ট যাচ্ছিস না তুই? তাছাড়াও তুই কিভাবে জানলি প্রান্ত ভাইয়া রোমান্টিক? আর পূর্ণ ভাইয়া যে আনরোমান্টিক এটাও বা কি করে জানলি? ভ্রু কুচকে আমার কথা শুনে রাইসা হঠাৎ করে চুপ হয়ে গেল। ধরা পড়া চোরের মতো ভেটকি হেসে ঢোক গিলল। ওর মুখ দেখেই আমি বুঝতে পাচ্ছি এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। তাই চুপচাপ উঠে দরজা লাগিয়ে দিয়ে একদম ওর সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, দরজা লাগিয়ে দিয়েছি, বাসার কেউ শুনবে না। আসল কাহিনী কি তুই আমাকে খুলে বলতে পারিস? কাহিনী? কিসের কাহিনী? আমি তো কোনো কাহিনী করিনি। ভয় পেয়ে? আমি কি বলেছি তুই নিজে কাহিনী করেছিস? তুই তো নিজ মুখেই স্বীকার করলি তোর মনের কথা। এখন সত্যি সত্যি আমায় বল আসল কথা। আমার কিন্তু আর তরস সইছে না। তুই না বললে আমি যে আন্টিকে বলে দিব। আন্টির কথা দেখে রাইসার মুখ চুপসে গেল। বুঝলাম তীর সঠিক নিশানায় লেগেছে। এইবার ওর থেকে সবকিছু শোনা যাবে। যা ভাবনা সেই কাজ। ও প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে সবকিছু খুলে বলল আমায়। ওর কথা শুনে যা বুঝলাম তা হলো ও আর প্রান্ত ভাইয়া একই ভার্সিটিতে ছিল। সেখানেই তাদের দেখা পরিচয়। ভাইয়া ওদের সিনিয়র, এইবার ভার্সিটি থেকে বের হয়েছেন।
আর রাইসা বয়সে আমার প্রায় সমবয়সী হলেও ক্লাসের দিক দিয়ে আমার এক ক্লাস বড়। আমি এইবার ভার্সিটিতে ঢুকবো আর ও অনার্স দ্বিতীয় বর্ষে উঠবে। সে যাই হোক, বাড়ির মেয়ে সবার নাকের নিচ দিয়ে এতদিন চুটিয়ে প্রেম করল আর আমরা কেউ জানতেও পারলাম না। আমার তো ভাবতেই অবাক লাগছে, এতদিন কারো ওর উপর বিন্দুমাত্র সন্দেহ হয়নি আর ও প্রেম করে নিজের বিয়ে পর্যন্ত ঠিক করে ফেলল। সাংঘাতিক ব্যাপার। আমাকে অবাক হতে দেখে রাইসা দাঁত কেলিয়ে হাসল। ভাবটা এমন যেন বলতে চাইছে কি চান্দু? চমকে দিলাম তো। হঠাৎ রোমান্টিকতার কথা মাথায় আসতেই দুষ্টুমি খেলে গেল আমার মাথায়। শয়তানি হেসে প্রশ্ন ছুড়লাম ওর দিকে, প্রান্ত ভাইয়া যে রোমান্টিক সেটা তুই কেমন করে জানিস বোন? কি রোমান্টিকতা করেছে ভাইয়া তোর সাথে? বাঁকা হেসে আমার প্রশ্ন শুনে রাইসার হাসি উড়ে গেল। লজ্জায় লালচে আভা ধারণ করেছে বেচারির মুখ। ওর মুখ দেখে আমার হাসি পেলে ওর সাথে কিছুক্ষণ গুতাগুতি করলাম ওকে খেপানোর জন্য। পরে ও প্রসঙ্গ বদলে হঠাৎ বলে উঠল, জানিস তুরফা, প্রান্ত যেই রকম প্রাণোচ্ছলপূর্ণ ভাইয়া ঠিক তার বিপরীত। উনি কেমন জানি গম্ভীর স্বভাবের এক মানুষ। হাসি ঠাট্টার সাথে তার যেন লেনদেনই নাই। অনেক বিয়ের প্রপোজাল নাকি এসেছে উনার জন্য, কিন্তু উনি নাকি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। সারাদিন শুধু কাজ আর কাজ। প্রান্তের থেকে শুনেছি সবাই যখন সকালবেলা ঘুমে কাদা হয়ে থাকবে তিনি সেখানে ভোরে উঠে জগিং করতে যাবেন, রাতে সবাই যখন ঘুমাতে যায় উনি তখন অফিস থেকে আসেন। আবার পরিবারের সবাই যখন আড্ডা দেয় উনি সেখানেও অফিসের লোকদের সাথে কথা বলবেন ফোনে। এটা কি স্বাভাবিক মানুষের মতো আচরণ হলো বল? তার সবকিছুই খুব অদ্ভুত। একদিন নাকি প্রান্তকে বকাও দিয়েছেন রাত জেগে আমার সাথে কথা বলার জন্য। আসলে উনি কি মানুষ না রোবট আমি না ঠিক বুঝতে পারি না জানিস। বিরক্তির সাথে বলল রাইসা। ওর মুখ দেখে হাসি পেল আমার। মুখ টিপে হাসলাম আমি। আমাকে হাসতে দেখে ও বলল, তুই হাসছিস তোর? জানিস আমার না মাঝে মধ্যে মনে হয় না জানে কে সেই হতভাগী যার কপালে তিনি আছেন। তার মতো আনরোমান্টিক, বোরিং, রাগী লোকের বউ হওয়ার মতো কষ্ট এই দুনিয়ায় আর কি হতে পারে। হতাশ গলায় আমিও ওর কথায় সায় দিয়ে মাথা নাড়লাম। আসলেই তো, এই রকম লোকের সাথে সংসার করা যায় নাকি? না না, তার প্রতি আমার মনকে কোনোভাবেই গলতে দেওয়া যাবে না। আমি ভুলেও সেই হতভাগী হতে চাই না। এমনিতেই আমার জীবনে অনেক দুঃখ, সেটাকে আর বাড়াতে চাই না বাবা। আমি এসব ভাবছিলাম আর রাইসা ফোন টিপছিল। হঠাৎ করে ওর হালকা স্বরে উচ্ছ্বাস শুনতে পেলাম আমি। ওর দিকে তাকাতেই মনে হলো যেন ফোনে কাউকে দেখে এই রকম রিয়াকশন দিয়েছে। আমি ওর দিকে একটু এগিয়ে গিয়ে ওর ফোনের স্ক্রিনে তাকাতেই আমারও চোখ বড় হয়ে গেল। এ কি? এটা তো পূর্ণ ভাইয়া। নতুন ছবি আপলোড দিয়েছেন মনে হয়। ব্লু স্যুটের সাথে ব্ল্যাক সানগ্লাস পরে রীতিমতো নায়কদের মতো লুক। কি যে মারাত্মক লাগছে তাকে দেখতে। রাইসার দিকে তাকিয়ে দেখি ও এখনো রীতিমতো হা করে দেখছে তার ছবি। ওর চাহনি দেখে বোকা বনে গেলাম। একটু আগেই সে যার বদনাম করে কুল পেল না, তার ছবি এইভাবে দেখার কোনো মানে খুঁজে পেলাম না। তাই ওর মাথায় চটকানি মেরে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম। ও ধরা পড়ে ভেটকি মার্কা হাসি দিয়ে মাথা চুলকাতে লাগল। তারপর বলল, দেখ, পূর্ণ ভাইয়ার নামে আমি যতই কিছু বলি না কেন এইটা তো মানতেই হবে যে তিনি দেখতে কতটা হ্যান্ডসাম। যদি আমি প্রান্তকে না ভালোবাসতাম আর পূর্ণ ভাইয়া এতটা বেরসিক না হতেন তবে এতদিনে অবশ্যই উনাকে পটিয়ে বিয়ে করতাম আমি। হাসতে হাসতে বলল। ওর কথা শুনে আমি ভ্রু কুঁচকে বললাম, ছি, নিজের হবু ভাসুরের সম্পর্কে এমন কথা বলতে পারলি তুই? দাঁড়া, প্রান্ত ভাইয়াকে বলে দিব।
আমার কথা শুনে রাইসা মুখ বাঁকালো। তারপর ফোন নিয়ে আমার পাশে বসে বলল, আরে ধুর, শুধু আমিই না, জাস্ট দেখ তার ছবিতে কতগুলা কমেন্ট। বেশিরভাগই মেয়েদের। লুচু মেয়েরা যত সব সুন্দর ছেলের ছবি দেখলেই হা করে তাকিয়ে থাকে। ওর কথা শুনে খুব হাসি পেল আমার। ও নিজেও তো এতক্ষণ একই কাজই করল, এখন আবার মেয়েগুলোকে বকছে। রাইসার চোখ ফাঁকি দিয়ে আর চোখে উনার ছবি আরেকবার দেখে নিলাম আমি। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো আমার। কিন্তু পরক্ষণেই তার কঠোর ব্যক্তিত্বের কথা মনে হতেই ভয় আমার ভালো লাগা জানালা দিয়ে পালালো। না বাবা, কিছুতেই তার দিকে তাকানো যাবে না আর। তিনি শুধু আমার বোনের হবু ভাসুর ছাড়া কিছুই নন। আর তাছাড়াও তার মতো প্রতিষ্ঠিতযোগ্য ছেলে অবশ্যই তার মতোই একটা যোগ্য মেয়ে ডিজার্ভ করেন। যেখানে তার ধারে কাছেও আমি নেই, সেখানে এক সামান্য বৃষ্টিময় মুহূর্তের কারণে তার প্রতি কোনো দুর্বলতা আসতে দেওয়া যাবে না আমার মনে। এইসব ভেবে নিজের মনকে বুঝিয়ে নিজ রুমে পড়তে চলে এলাম আমি। রাত অনেক হয়েছে। কালকের দিনটা পুরোটাই ব্যস্ততায় কেটে যাবে আমার। পরীক্ষাও আছে আবার কলেজে। এমনিতেই এখন পড়ালেখায় ফোকাস করাটাই বেশি দরকার আমার। তাই অন্য কিছু ভাবার সময়ও নেই আর। ড্রয়িং রুমে বসে আছি। রাইসা ওর রুমে রেডি হচ্ছে সকাল থেকে। অবশেষে আজকে প্রান্ত ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছে বেচারি। কালকের দিনটা খুব দ্রুত কেটেছে আর কাল পরীক্ষা হয়েছে বলে আজ কলেজও ছুটি দিয়েছে। বাইরে মেঘলা আকাশ, আন্টি খিচুড়ি রান্না করছেন। সেই খুশিতে আমি সোফায় বসে টিভি দেখছি। অবশেষে রাইসা বের হয়ে আসলো রুম থেকে। আন্টিকে জানিয়ে বাসা থেকে বের হতে যাবে এমন সময় আন্টি রান্নাঘর থেকে এসে বললেন, কি রে, তুই একা বের হচ্ছিস কেন? তুরফা যাবে না তোর সাথে? আন্টির কথা শুনে আমরা দুজনই বোকা বনে গেলাম। আমি কেন যাব ওর সাথে? তাই বিস্ময় চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলাম, আমি কেন যাব আন্টি? ওরা দুইজন কথা বলবে, আমি সেখানে কাবাবে হাড্ডি হয়ে কি করব? দুষ্টু হেসে আন্টি আমার দিকে চোখ পাকিয়ে তাকাতেই আমার হাসি উড়ে গেল। বুঝলাম আমার কথা তার পছন্দ হয়নি। তাই তিনি বললেন, এখনো ওদের বিয়েটা হয়নি। আর আজকেই যেহেতু প্রথম দেখা, তাই রাইসাকে একা পাঠাতে ভরসা পাচ্ছি না আমি। তুই যা না একটু ওর সাথে, মা। আমার মন টানছে না ওকে একা পাঠাতে। আন্টির কথা শুনে বুঝলাম উনি যেহেতু জানেন না রাইসার রিলেশনের কথা, তাই ভাবছেন আজকেই প্রথম দেখা হবে ওদের। মায়ের মন বলে কথা, এই জন্যই একা পাঠাতে চাচ্ছেন না। রাইসার দিকে তাকিয়ে দেখি ও করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম সে বেচারিও মাকে কিছু বলতে পারছে না। আমাদের চাওয়াচাওয়ির মাঝেই আন্টি আমাকে দ্রুত রেডি হয়ে আসার তাগিদ দিলেন। কি রে তোর, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, রেডি হয়ে আয়, দেরি হয়ে যাবে আবার তোদের। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গেলাম রেডি হতে। তাড়াতাড়ি রেডি হয়েই বের হলাম রাইসার সাথে। দুজন রিকশায় উঠার পর ও কিছু বলার আগেই আমি বললাম, তুই চিন্তা করিস না, আমি তোদের কাবাবে হাড্ডি হব না। তোরা রেস্টুরেন্টে গল্প করিস, আমি না হয় কোনো ফ্রেন্ডের বাসায় যাবনি। আসার সময় একসাথে বাসায় যাব, আন্টি কিছু বুঝবে না। আমার কথায় রাইসা প্রথমে অবাক হয়ে গেল, তারপর হেসে মাথা নাড়ল। বুঝলাম আমার বুদ্ধি ওর পছন্দ হয়েছে। আমার হাতের উপর হাত রেখে ধন্যবাদ জানালো, আমিও হাসলাম ওর সাথে। রেস্টুরেন্টের ভেতর ঢুকতেই দেখি মানুষ গিজগিজ করছে। বসার জায়গা পাওয়া যাবে না ভাবতে ভাবতেই প্রান্ত ভাইয়ার দেখা পাওয়া গেল। আমাদের দেখে এগিয়ে এলেন তিনি। বলা বাহুল্য, আমাকে দেখে তিনি অবাক হলেন। তিনি ভাবেননি আমিও আসবো এখানে।
ইতস্তত হেসে নিজের পরিচয় দিতে যেতেই উনি হালকা হেসে বললেন, তুমি তোরফা, রাইট? আমি অবাক হলাম তার কথা শুনে। মাথা নাড়লাম হালকা হেসে। ভাবতে লাগলাম তিনি কিভাবে জানলেন আমি কে। আমার মুখ দেখে তিনি হয়তো বুঝলেন আমি কি ভাবছি। তাই বললেন, কি ভাবছ আমি কিভাবে তোমায় চিনলাম? আরে তোমার বোনের কাছেই শুনেছি। ও যেরকম বর্ণনা দিয়েছিল তুমি আসলেই ঠিক তেমন। আর তোমাদের বাসায় কে আছে না আছে ও সব বলেছে আমায়। তাই তো কাল ফোনে প্রথমবার তোমার কণ্ঠ শুনেই আমি ভাইয়াকে বলছিলাম এটা রাইসা নয়, নিশ্চয়ই তুমি হবে। প্রান্ত ভাইয়ার কথা শুনে আমার মাথা ঘোরা শুরু হলো। কাল কণ্ঠ শুনেই বুঝল ওটা আমি, আবার আজ প্রথমবার দেখেই চিনে ফেলল। এরা মানুষ না জাসুস? বাপরে! আমার চিন্তাভাবনার মধ্যেই ওরা দুইজন হাঁটা শুরু করল রেস্টুরেন্টের দিকে। তাদের অনুসরণ করে আমিও গেলাম পিছু পিছু। গিয়ে দেখি রেস্টুরেন্টের ভিতরে সুন্দর এক কর্নারে দুইজনের বসার ব্যবস্থা করা আছে। এই জায়গাটায় ভিড় নেই বললেই চলে। বেছে বেছে ভালো জায়গায় চয়েস করেছেন ভাইয়া। কিন্তু একি, তাদের চেয়ারে এক লোক বসে আছে কেন? বসে থেকে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। আমি ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকলাম। প্রান্ত ভাইয়া এগিয়ে যেয়ে ভাইয়া বলে ডাকতেই লোকটি আমাদের দিকে তাকালো। তাকে দেখে চমকে গেলাম আমি, আমার সাথে অবাক হল রাইসাও। আশ্চর্য! পূর্ণ ভাইয়া এখানে? উনি আবার কি করতে এসেছেন রেস্টুরেন্টে? আমাদের দেখে ম্যাগাজিন টেবিলে রেখে এদিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। তার গম্ভীর মুখ দেখে তার ভিতরের রিয়াকশন কি আমি বুঝতে পারলাম না। কিন্তু উনার এগিয়ে আসা প্রত্যেকটি কদমের সাথে তালে তালে আমার হৃদস্পন্দনের উঠানামা করাটা ঠিকই টের পেলাম আমি। আমাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। চোখে সানগ্লাস থাকায় তার দৃষ্টি কোন দিকে বোঝা মুশকিল। এই মেঘলা দিনে সানগ্লাস পরে বের হওয়ার লজিক কি হতে পারে আমি বুঝলাম না। ঢং যত সব। উনি চোখ থেকে গ্লাস খুলে রাইসার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? আশা করি সেদিন প্ল্যান ক্যান্সেল করার জন্য মাইন্ড করনি। ইম্পর্টেন্ট মিটিং ছিল। উনার কথা শুনে রাইসা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল যে ও একদম কিছু মনে করেনি। ওর রিয়াকশন দেখে আমি আর চোখে ওর দিকে তাকালাম আর সেদিনের পূর্ণ ভাইয়াকে বকা দেওয়ার কথাগুলো মনে করে মুখ টিপে আলতো হাসলাম। আহা বেচারি! হঠাৎ পূর্ণ ভাইয়া আমার দিকে তাকালেন। নিজের উপর তার দৃষ্টি উপলব্ধি করতেই আমার হাসি আপনা আপনিই মিলিয়ে গেল। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। তার চাহনি দেখে আমিও ভ্রু কুঁচকে তাকালাম। এভাবে দেখছেন কেন? উনার কি মনে পড়ছে সেই বৃষ্টির দিনের কথা? সেদিনের কথা মনে হতেই আমার গাল গরম হয়ে গেল। নিজের অস্বস্তি ঢাকতে কাশতে শুরু করলাম আমি। তা দেখে পানি এগিয়ে দিলেন প্রান্ত ভাইয়া। পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া এখনো একইভাবেই ভ্রু তুলে তাকিয়ে আছেন। আজব তো! সমস্যা কি উনার বুঝলাম না। ওকে, তোমরা থাকো, এনজয় করো। আমি চলে যাই এখন। অফিস থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই প্রান্তর সাথে বসেছিলাম এখানে। গাড়ি রিপেয়ারিং এ পাঠিয়েছি। এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। আমি আসি তাহলে। রাইসা আর প্রান্ত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন উনি এসব কথা, আর আমাকে এমনভাবে ইগনোর করলেন যেন আমি নেই এখানে। তারপর সানগ্লাস পরে পকেট থেকে ফোন বের করে কানে ধরে বের হয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। তার ভাব নেওয়া দেখে তাজ্জব হয়ে গেলাম। ছেলেমানুষেরও এত ভাব হয়? ওরা দুইজন চেয়ারে বসতেই আমি যাওয়ার জন্য ইতস্তত করতে লাগলাম।
চোখ দিয়ে রাইসাকে ইশারা করতেই ও বুঝল কি বলতে চাইছি, তাই প্রান্ত ভাইয়াকে খুলে বলল আমার আসার কারণ। শুনে ভাইয়া আমাকে ধন্যবাদ দিলেন তাদের সাপোর্ট করার জন্য। প্রান্ত ভাইয়ার থেকে জানতে পারলাম তার ফ্যামিলির সবাই জানত তাদের প্রেমের কথা। তখন বুঝলাম শুধু রাইসাই এতদিন বাসায় বলেনি ভয়। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজের মতো পরিকল্পনা করেছেন তারা। যাই হোক, ওদের রেখে আমিও চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে। ভাইয়া যদিও কয়েকবার বললেন তাদের সাথে বসতে, তাদের কোনো প্রবলেম নেই আমি থাকায়, কিন্তু আমি তাও চলে আসলাম। কারো কাবাবে হাড্ডি হওয়ার সত্যিই কোনো ইচ্ছা নেই আমার। বের হয়ে আমার সময় দোয়া করলাম যেন পূর্ণ ভাইয়ার সামনে না পড়ি আর। উনার ভাব দেখে এমনিতেই মেজাজ খারাপ হয়েছে আমার, আর দেখতে চাই না তাকে। বাইরে বের হয়ে তাকে দেখতে না পেয়ে মনে মনে খুশিই হলাম। আকাশটাও গুড়গুড় করা শুরু করেছে এতক্ষণে। রিকশা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেইন রোডের দিকে এগিয়ে গেলাম আমি। এমনিতেই ছাতা নিয়ে বের হইনি, তার মধ্যে আমি একা বৃষ্টিতে ভিজলে বাসায় যেয়ে আন্টিকে জবাব দিতে হবে। তাই আশেপাশে তাকিয়ে রিকশা খুঁজছিলাম আর দোয়া করছিলাম যেন বৃষ্টি না আসে। কিন্তু ত্রিসীমানায় রিকশার টিকিটাও খুঁজে পেলাম না। মামারা সব মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাসায় আকাশে মেঘ দেখে। হাতের উপর দুয়েক ফোঁটা পানি পড়তেই আমার ভাবনায় ছেদ পড়ল। সেরেছে আজ, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। আশেপাশে তাকালাম, তেমন দোকান চোখে পড়ল না এদিকটায় আশ্রয় নেওয়ার মতো। একটা দোকানের শাটার লাগানো, তবে বাইরে ছাউনির মতো কিছুটা জায়গা আছে দাঁড়ানোর। বৃষ্টির বেগ বাড়ছে দেখে ৭-৫ না ভেবে দৌড় লাগালাম সেদিকে। জীর্ণশীর্ণ ছাউনির নিচে আটসাট হয়ে দাঁড়িয়ে আছি আমি। এমনিতেই চিপা জায়গা, বেশি স্পেস নেই, তার মধ্যে জনমানব শূন্য চারদিকে। এই দিকে বৃষ্টি যে শুরু হলো মনে হচ্ছে সহজে থামবে না, বরং সময়ের সাথে সাথে বেড়েই চলেছে যেন। এমন গা ছমছম করা পরিবেশে আমার ধীরে ধীরে ভয় লাগতে শুরু করল। আশেপাশে তাকিয়ে দোয়াদ্রুদ পড়তে লাগলাম আর বৃষ্টি থামার জন্য দোয়া করতে লাগলাম। এমন সময় দূর থেকে এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসতেই ভয় আমার হাত পা কাঁপতে আরম্ভ করল। কে কথা বলছে আর এদিকেই বা কেন আসছে? যদি আমাকে একা পেয়ে আমার সাথে কিছু করার চেষ্টা করে? বিশ্রী সব উল্টাপাল্টা চিন্তায় মাথা পুরা হ্যাং হয়ে গেল আমার। দরদর করে ঘামতে লাগলাম আমি। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আমি মেইন রোডের আশেপাশেই আছি। এখানে একটা ছাউনি দেখতে পাচ্ছি। আপনি এদিকেই গাড়ি নিয়ে আসুন, রাস্তা থেকেই দেখতে পাবেন আমায়। ওকে, কাম ফাস্ট। পরিচিত কণ্ঠ শুনেই চমকে উঠে ছাউনি থেকে উকি দিলাম আমি। আরে এটা তো পূর্ণ ভাইয়া। বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে আছেন। কালো শার্ট শরীরের সাথে লেপ্টে আছে, এক হাতে স্যুট ঝুলিয়ে রেখেছেন ও আরেক হাতে ফোন। মুখে প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রাস্তায় পড়ে থাকা এক টুকরো ইটকে লাথি মেরে ছাউনির দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। উনাকে এদিকে আসতে দেখেই আমি তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে অন্যদিক হয়ে দাঁড়ালাম। তুমি? উনার বিস্ময়মিশ্রিত কণ্ঠ শুনে আস্তে করে ঘাড় ফিরিয়ে দেখি উনি এতক্ষণে ছাউনির ভেতর এসে দাঁড়িয়েছেন। আমাকে এখানে দেখে যেন আকাশ থেকে পড়েছেন এইভাবে তাকিয়ে আছেন। তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে ছোট্ট করে হুম বলেই অন্যদিক তাকালাম আমি। ভাব কি তিনি একাই দেখাতে পারেন? আমিও পারি। হুহ। উনার কাছে থেকেও আর কিছু শোনা গেল না। যাক, ভালো হয়েছে। আর চোখে দেখলাম রুমাল দিয়ে ফোন মুছে হাত এদিক সেদিক করে সিগন্যাল পাওয়ার ট্রাই করছেন তিনি। তার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া পড়া চালিয়ে গেলাম বৃষ্টি থামার জন্য। এখন বৃষ্টির চেয়ে উনার সাথে এইরকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে বেশি বিরক্ত লাগছে আমার।
হালকা রঙের জামা পরেছি বিধায় বৃষ্টিতে ভিজতে পাচ্ছি না, নয়তো এতক্ষণে ভিজে ভিজেই বাসায় চলে যেতাম এই বৃষ্টির মধ্যেই। আমার ভাবনা শেষ না হতেই প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল আকাশে। হঠাৎ করে শব্দ হওয়ায় বেশ জোরে সোরেই কেঁপে উঠলাম আমি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ। এক চোখ খুলে আকাশের দিক তাকিয়ে দেখি এখনো আলোর ঝলকানি দেখা যাচ্ছে, যেটা দেখে আরো বেশি ভয় লাগলো আমার। মনে হচ্ছে এই যেন বিদ্যুৎ এসে ঝলসে দিয়ে যাবে আমাকে। উনার দিকে তাকিয়ে দেখি তিনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। উনার কি ভয়ডর লাগে না নাকি? আল্লাহই জানে। পুনরায় চোখ বন্ধ করে আবারও মেঘের বিশাল গর্জন শোনার প্রস্তুতি নিতে থাকলাম মনে মনে। একটু পর আকাশের গর্জন শুনে কেঁপে উঠে আবারও ভয় ভয় চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখলাম। আরে, আকাশ দেখা যাচ্ছে না কেন? ভালো করে খেয়াল করে বুঝলাম আমার সামনে পূর্ণ ভাইয়া দাঁড়িয়ে আছেন। তার বিশালাকৃতির দেহের জন্যই আমি আকাশ দেখতে পাচ্ছি না। উনি আবার সামনে কখন আসলেন? আর কেনই বা আসলেন? ভাবতে ভাবতেই পাশ থেকে উকি দিতে যাচ্ছিলাম তার মতিগতি বুঝার জন্য, এমন সময় উনি হঠাৎ পিছন ফিরলেন। তার পেছনে ফেরা আমি আশা করিনি, তাই ভ্যাবাচেকা খেয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। কি করব বুঝতে না পেরে কোনোমতে তার শার্ট আঁকড়ে ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলাম আমি। সোজা হয়ে দাঁড়িয়ে দেখি উনি তখনকার ন্যায় এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। তুমি কি কোনো চুক্তি করে এসেছ যে বৃষ্টির দিনে আমার সাথেই তোমার ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে? উনার কথা শুনে লজ্জায় অপমানে আমার নাক লাল হয়ে গেল। দুইবার মাত্র পড়ে যেতে ধরেছি বলে এই কথা বলবেন আমায়? কিন্তু আমিও কম যাই না। নাক ফুলিয়ে উত্তর দিলাম তাকে। তাহলে আপনিও নিশ্চয়ই চুক্তি করে এসেছেন যে বৃষ্টির দিনে আমার সামনেই এসে দাঁড়াবেন যাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই বারবার? দাঁতে দাঁত চেপে বললাম। আমার কথা শুনে উনি এক ভ্রুচিয়ে তাকালেন, যেন পাত্তাই দিলেন না আমার কথাকে তিনি। তোমার কি মনে হয় তোমার সামনে দাঁড়ানোর জন্য আমি বসে আছি? আমার লাইফে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার মতো পিচ্চির সাথে টাইম পাস করার মতো টাইম নাই আমার হাতে। তাচ্ছিল্যের সুরে। উনার কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলে উঠল। একে তো আমাকে টাইম পাস বলে ইনসাল্ট করছেন, তার উপর আবার পিচ্চি বলছেন। আজ হাইটে উনার মতো পাহাড় হয়নি বলে পিচ্চি বলবেন নাকি? যত সব। উনার থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে বললাম, তবে আমার সামনে দাঁড়িয়েছিলেন কেন একটু আগে? আমি কি বলেছিলাম দাঁড়াতে? আপনি তো নিজে থেকেই এসেছিলেন। লিসেন, আমি শখ করে তোমার সামনে দাঁড়াইনি, বুঝেছ? আমি এসেছিলাম ফোনের সিগন্যাল খুঁজতে। আর আনফরচুনেটলি তোমার সামনে দাঁড়িয়েই সিগন্যালটা পেয়েছি, তাই আর কোনো উপায় ছিল না আমার কাছে। বলেই তিনি ফোন কানে দিয়ে ছাউনির অন্যদিকে যেয়ে কথা বলতে লাগলেন কারো সাথে। গোল গোল চোখে তার দিকে তাকিয়ে থাকলাম আমি। না, আর থাকাই যাচ্ছে না এখানে। উনি নাকি কথাই বলেন না তেমন, তাহলে এভাবে কোমর বেঁধে ঝগড়া করলেন কিভাবে আমার সাথে? বাইরে থেকে গম্ভীর হলেও ভেতরে ভেতরে ভালোই ধান্দাবাজ লোক উনি, যা বুঝলাম। হুহ, ফালতু লোক একটা। দূর থেকে উনাকে মুখ ভেঙচিয়ে রাগের চোটে বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে দিলাম আমি। যদিও বৃষ্টির বেগ অনেকটাই কমে এসেছে এতক্ষণে। হঠাৎ করেই সামনে একটা গাড়ি আসতে চিল্লিয়ে সরে গেলাম আমি। পিছনে ফিরে দেখি গাড়িটা ব্রেক করে ঠিক ছাউনির সামনে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার ভেতর থেকে ছাতা বের করে পূর্ণ ভাইয়াকে গাড়িতে উঠতে বলছেন। তবে উনি দেখি ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। ভাবলাম হয়তো বৃষ্টির জন্য তার গাড়িতে লিফট দিতে চাইবেন আমায়। মনে মনে তাকে ভাব দেখিয়ে মানা করার প্রস্তুতি নিতেই উনি আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বললেন, আমি যেহেতু গাড়িতেই যাচ্ছি, তাই এটা আমার লাগবে না।
ছাতাটা বরং তুমিই নিও, এটা তোমার কাজে আসবে। ছাতা এগিয়ে ধরে বাঁকা হেসে বলা তার কথাগুলো বৃষ্টির মধ্যেও আমার মাথায় আগুন ধরিয়ে দিল। উনার আদিক্ষেতা আমার সহ্য হল না। লিফট দিতে পারবে না, আবার ছাতা দিতে এসেছে। বাপরে, ভাব দেখে বাঁচি না। নিব না আমি আপনার ছাতা। যে আমাকে কথায় কথায় অপদস্থ করছে তার থেকে উপকার নিতে আমার প্রেস্টিজে বাঁধবে। তাই ছাতা না নিয়েই চুপচাপ হনহন করে চলে যাচ্ছিলাম। পিছন থেকে হাতে টান পড়তেই চোখ বড় হয়ে গেল আমার। কিন্তু আমাকে পেছনে ঘোরার সুযোগই দিলেন না তিনি। পেছনে থেকেই আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে ধীর আওয়াজে বললেন, আমাকে ভাব দেখাতে গিয়ে ছাতা না নিলে লসটা তোমারই হবে পিচ্চি। আর যে কাপড় পরে এসেছ তাতে এখন তোমার ঢেকে থাকাটাই বেশি দরকার। রাস্তাঘাটের সবাই তো আর আমার মতো অনুভূতিহীন হবে না। এক বাক্যে কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন তিনি। কয়েক মিনিট লাগলো আমার উপলব্ধি করতে তার কথা। নিজের দিকে তাকিয়ে তার বলা কথার মর্ম বুঝতে পেরে লজ্জায় লালনীল বেগুনি হয়ে গেলাম আমি। রাগের মাথায় এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে ড্রেসের কি অবস্থা হয়েছে তা তো মাথায় আসেনি আমার। ছি! ওড়না দিয়ে গা ভালো করে ঢেকে ছাতা মাথায় রিকশার খোঁজে এগিয়ে গেলাম আমি। আল্লাহর কাছে রিকশার জন্য দোয়া করতে করতেই ভাগ্যক্রমে একটা রিকশার দেখা পেয়ে উঠে পড়লাম ঝটপট। পথে যেতে যেতে রাইসার সাথে যোগাযোগ করলাম আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকব, আর বললাম ও আগে পৌঁছালেও যেন গেটের কাছেই থাকে। বাসার সামনে পৌঁছিয়েই রাইসার সাথে দেখা হলো। বেচারি নাকি আমি ভিজেছি শুনে আগেভাগেই চলে এসেছে নিজের ডেট ছেড়ে। বাসায় ঢুকেই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম আমি। তারপর চুল মুছতে মুছতে দেখি রাইসা রুমে এসে বসল। হয়তো কিছু চিন্তা করছে, ওর মুখ দেখে মনে হল। আচ্ছা তুরফা, পূর্ণ ভাইয়া এদিকে কি করতে আসতে পারে, কোনো আইডিয়া আছে তোর? হঠাৎ করে পূর্ণ ভাইয়ার আসার কথা শুনে আমার হাত থেকে টাওয়াল পড়ে গেল। উনি এখানে আসবেন মানে? কিছু বুঝতে না পেরে মাটি থেকে টাওয়াল তুলে আবার চুল মুছতে মুছতে রাইসাকে জিজ্ঞেস করলাম, মানে পূর্ণ ভাইয়া আবার কই থেকে আসবেন? তুই কি বলতে চাইছিস কিছুই বুঝিনি আমি। আরে বলিস না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে বাসায় ঢোকার সময় আমি পূর্ণ ভাইয়াদের গাড়ি দেখেছি বাসার এদিকে। গাড়ি চেনার কারণ প্রান্ত প্রায় ওই গাড়ি নিয়ে দেখা করতে আসতো আমার সাথে। আজকে যেহেতু ও আমার সাথে রিকশায় করে এসেছে বাসা পর্যন্ত, তাহলে গাড়িতে তো পূর্ণ ভাইয়ারই থাকার কথা। কিন্তু উনি কেন এই বৃষ্টির মধ্যে অযথা এইদিকে আসবেন বুঝলাম না। রাইসার কথা শুনে আমি ভ্রু কুঁচকে তাকালাম। সত্যিই কি পূর্ণ ভাইয়া এসেছিলেন এইদিকে? কিন্তু উনি কেন এদিকে আসবেন? আর যদি আসতেই হতো তবে কি আমাকে লিফট দিতে পারতেন না উনি? অমানবিক পাষাণ লোক কোথাকার। বৃষ্টির মধ্যে একটা মেয়েকে যে মানুষ সামান্য লিফট দেওয়ার কথা বলতে পারে না, সে আবার কোনো আদিক্ষেতা দেখাতে বাসা পর্যন্ত আসবে। অবশ্যই অন্য কারো গাড়িই দেখেছে রাইসা। তাচ্ছিল্যের সাথে ভাবলাম আমি। শোন, ওইরকম হাজারটা গাড়ি আছে ঢাকা শহরে। উনার এইদিকে আসার তো কোনো কারণ দেখি না আমি। আর আসলেও বাকি হবে? তার যা করার করুক, আমাদের কি? এই সব আজগুবি চিন্তাভাবনা করা বাদ দে, ক্ষুধা লেগেছে আমার। চুল শুকিয়ে খেতে যাই চল। গটগট করে কথাগুলো বলে চুল ঝাড়তে মনোযোগ দিলাম আমি। উনার কথা আর ভাবতেও মন চাচ্ছে না। মনে হলেই মেজাজ খারাপ হচ্ছে। অসহ্য লোক একটা। জিলাপির চেয়েও বেশি প্যাচ তার আচরণের মধ্যে। চলবে।